আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল মগবাজারের আদ্দিন হাসপাতাল। কার্যক্রম শুরু করতে বাধা নেই, ঢেলে সাজানো হয়েছে পোস্ট অপারেটিভ সহ ভেন্টিলেশন ব্যবস্থা। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। দলীয় সিদ্ধান্তে রাষ্ট্রপতি পদে মনোনয়ন। কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ দুপক্ষের সংঘর্ষ, নিহত 1, আহত অর্ধ শতাধিক। 6 ঘণ্টা বন্ধ থাকার পর ভৈরব কিশোরগঞ্জ ট্রেন চলাচল শুরু। বন্যায় চট্টগ্রাম বোর্ডে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। দুর্গম অঞ্চলের শিক্ষার মনোন্নয়নে নতুন পরিকল্পনা সরকারের, সুনামগঞ্জের শিক্ষা প্রতিমন্ত্রী। এবং সামান্য বৃষ্টিতেই ডুবে যায় জয়পুরহাট শহর। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাই দায়ী বলছেন নগরবাসী। দ্রুত স্থায়ী সমাধানের দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। মগবাজার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটি পুনরায় চালুর অনুমতি দিয়েছে সরকার। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এদিকে নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হয়েছে মগবাজার আদ্দিন হাসপাতালকে। পোস্ট অপারেটিভ সহ সব ওয়ার্ডে নিশ্চিত করা হয়েছে ভেন্টিলেশন। আদ্দিন হাসপাতাল ও নার্সিং সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের সংস্কার কাজ করা হয়েছে। স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। মিজান শাহজাহানের রিপোর্ট। 6 নবজাতকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর অবশেষে লাইসেন্স ফিরে পেল মগবাজার আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালটিকে শর্ত সাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মাত্র 220 টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, নামে মাত্র ভাড়ার পাশাপাশি বিনামূল্যে বেড ও খাবার এবং ঢাকা মহানগরে মাত্র 380 টাকায় অ্যাম্বুলেন্স সেবা দিয়ে এরই মধ্যে স্বল্প আয়ের রোগীদের আস্থা অর্জন করে নিয়েছে আদ্দিন হাসপাতাল। ঢাকায় 3টি, যশোরে 4টি, খুলনা ও কুষ্টি 1টি করে মোট 9টি হাসপাতাল একযুগে সেবা দিয়ে যাচ্ছে। আদ্দিন ফাউন্ডেশনের 5টি মেডিকেল কলেজ ও 4টি নার্সিং ইনস্টিটিউটে পড়ালেখা করছেন দেশি বিদেশি শিক্ষার্থীরা। গত মাসে মগবাজার আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6 নবজাতকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় সরকারি নির্দেশনায় বন্ধ হয়ে যায় হাসপাতালের কার্যক্রম। এরপর সরকারি নির্দেশনা অনুযায়ী হাসপাতালে সংস্কার করে কর্তৃপক্ষ। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের জন্য জানালার ব্যবস্থা করেছে তারা। আধুনিকায়ন করা হয়েছে অন্যান্য ওয়ার্ডও। আদ্দিন ফাউন্ডেশনের 9টি হাসপাতাল ও 4টি নার্সিং ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নতুন ডিজাইনে সাজানো হয়েছে হাসপাতালটিকে। যে ওয়ার্ডটায় 6টি নবজাতকের মৃত্যু হয়েছিল সেই ওয়ার্ডটায় বেশ বড় ধরনের পরিবর্তন এসেছে এবং ওয়ার্ডটাকে ভেঙে রেনোভেশন করে বেশ বড় ওয়ার্ড করা, জানালা দেওয়া, ভেন্টিলেশনের ব্যবস্থা করা, এপক্সি কোটিং যেটা আমরা বলি অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দেওয়া হয়েছে যাতে করে ইনফেকশন না হয়। এই ধরনের খুব সুন্দর একটা ওয়ার্ড হয়েছে। এই মেডিসিন বিশেষজ্ঞ জানান, নিম্ন আয়ের মানুষদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে তাদের পথ চলা শুরু হলেও এখন মধ্যবিত্তরা ভিড় করছেন আদ্দিন হাসপাতালে। ডায়ালাইসিস সেবা যেটা আমরা দিয়ে থাকি এটা বলতে গেলে পুরোটাই সাবসিডি দিয়ে চালাতে হয়। সেখানে গরিব রোগীদেরকে আমরা মাত্র 250 টাকা এবং 400 টাকা দিয়ে ডায়ালাইসিস সেবা আমরা দিয়ে থাকি। অন্যান্য প্রাইভেট হাসপাতালগুলোর চেয়ে আমাদের এখানে প্যাথোলজি বলেন, ল্যাব ইনভেস্টিগেশনস অথবা আলট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান, যেখানে ডায়াগনস্টিক যে টেস্টগুলো আছে এই জায়গায় কিন্তু আমরা অন্যান্য জায়গার চেয়ে অনেক কম খরচে আমরা সেবাটা দিয়ে থাকি। মহাপরিচালক আরও জানান, অকারণে প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় নিরুৎসাহিত করার পাশাপাশি স্বল্প খরচে প্রয়োজনীয় টেস্টে বিশ্বমানের রিপোর্ট নিশ্চিত করছেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, রাজধানী আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পর্যায়ের মাঠে জিতে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারে, এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা, এটাই হোক আজকে আমাদের আশা। সকলকে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। আপনার মূল্যবান ভাষণ আমাদের ক্রীড়াঙ্গনের শিশু কিশোর ক্রীড়াবিদদের পথ চলায়
জামাতে ইসলামী গণতান্ত্রিক দল কিনা সেই প্রশ্ন রেখেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে তিনি বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। জামাতে ইসলামী গণতান্ত্রিক দল কিনা তা তাদের দলের নেতারাই বিবেচনা করবেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই পদে মনোনয়ন দেয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। বিধান অনুযায়ী সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। বাজারের নামকরণ বিরোধের জেরে সংঘর্ষে কিশোরগঞ্জের ভৈরবে একজন নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে এ নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে সোমবার সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে মিরারচর গ্রামের মাসুদ মিয়া নিহত হন। এছাড়া আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। সংঘর্ষের কারণে ভৈরব কিশোরগঞ্জ রেলপথে প্রায় 6 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা সহ বৈরী আবহাওয়ার কারণে বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বোর্ডের 5 জেলার এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা। একই সাথে দেশের অন্য 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে প্রায় 3 সপ্তাহ পর পরীক্ষার হলে ফিরেছে এ বোর্ডের শিক্ষার্থীরা। বন্যা পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা বিবেচনায় গত 16 জুলাই চট্টগ্রাম বোর্ডের এবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়। হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মনোনয়ন ও শিক্ষা সেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সুনামগঞ্জ পিটিআই ভবনে জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস সভায় উপস্থিত ছিলেন। হাওর অঞ্চল বা হাওর জাতীয় মানে ক্লাইমেটিক বা এরকম ইনক্লিমেন্ট ক্লাইমেট রিলেটেড যে এলাকাগুলো আছে সেগুলোর জন্য আমরা স্পেসিফিক সেপারেট প্ল্যানের ব্যবস্থা করতে কাজ করছি। কি কি আসলে এই এলাকার প্রয়োজন স্পেসিফিক এগুলো ফুল অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসকে গতকাল 6 ঘন্টার ব্রিফিং দেওয়া হয়েছে। এটা রিটার্ন আসলে তার ভিত্তিতে আমরা নতুন পলিসির কাজ করা শুরু করব। গণমাধ্যম ও সাংবাদিকদের কল্যাণ মানে দেশের কল্যাণ এবং জাতির কল্যাণ। যে কোনো কিছুর বিনিময়ে দায়িত্বশীল ও মুক্ত সাংবাদিকতাকে টিকিয়ে রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বরিশাল সার্কিট হাউসের সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। পরে বরিশাল বিভাগের 39 জন সাংবাদিকের মধ্যে 38 লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাসির ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য খন্দকার কাউসার হোসেন সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বরিশাল সদর উপজেলা স্বনির্ভর খালের পাড়ে বৃক্ষরোপণ ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন তথ্যমন্ত্রী। সাংবাদিকদের কল্যাণ মানেই আমি মনে করি, গণমাধ্যমের কল্যাণ মানেই আমি মনে করি দেশের কল্যাণ, জাতির কল্যাণ। আমার শেষ কথা হচ্ছে এই, যে কোনো কিছুর বিনিময়ে দায়িত্বশীল মুক্ত সাংবাদিকতাকে আমাদেরকে টিকিয়ে রাখতেই হবে, প্রয়োজন রক্তের বিনিময়ে, প্রয়োজনে জীবনের বিনিময়ে। চুয়াডাঙ্গার জীবননগরে দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে জীবননগর মুক্ত মঞ্চে উপজেলা এনসিপির উদ্যোগে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর 4 আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্প জোনের অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হয়েছে। দীর্ঘ এক দশক পর প্রস্তাবিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন CIZ এর উন্নয়ন কাজের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এবং বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। এই অর্থনৈতিক ও শিল্প জোন বাস্তবায়িত হলে শিল্পায়ন, বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ভবিষ্যতে বন্দর নগরী চট্টগ্রাম ও শিল্প লজিস্টিক হাবে পরিণত হবে বলে আশা করেন সংশ্লিষ্টরা। Republic of China, the center of the multimodal hub. Government taking office, almost every outstanding document. I can assure you, this time round, we are going to have single window services in Bangladesh. We are also making it easy for the repatriation of the investment. Strategic partnership between Bangladesh and the People's Republic of China, developed under a government-to-government G2G framework. CIZ represents a collaborative, long-term approach to foreign direct investment. নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম বাজেট ঘোষণা করা হয়েছে। শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক MR ইসলাম স্বাধীন। প্রস্তাবিত এই বাজেটে নতুন সিটি কর্পোরেশনের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে 1417 কোটি 43 লাখ টাকা আকার নির্ধারণ করা হয়েছে। বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া 6 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশাররফ হোসেন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক AKM আহসানুল তৈয়ব জাকির। ঘোষিত এই বিশাল বাজেট বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের প্রধান বাণিজ্য নগরী বগুড়া একটি আধুনিক পরিবেশ বান্ধব ও পরিকল্পিত মডেল সিটিতে পরিণত হবে বলে মন্তব্য করেন বক্তারা। বর্ষা মৌসুম শেষ হলেই চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ। চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর এলাকার জিও ব্যাগ ফেলে নদীর ভাঙন প্রতিরোধ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। নদী ভাঙন থেকে মানুষকে রক্ষা করতে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী SM আহসান হাবিব, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক এ সময় উপস্থিত ছিলেন। বাসাবাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে সাভারের তিতাস গ্যাস আঞ্চলিক অফিস ঘেরাও এবং বিক্ষোভ করেছেন গ্রাহকরা। দুপুরে সাভারের বিভিন্ন এলাকা থেকে আসা নারী ও পুরুষেরা গ্যাস অফিস ঘেরাও করেন। এ সময় তারা অভিযোগ করে বলেন 2 মাস ধরে তারা বাসাবাড়িতে নিয়মিত গ্যাস পাচ্ছেন না। এর ফলে প্রতিদিনই রান্না বান্নার কাজ ব্যাহত হচ্ছে। পরে 3 দিন আলটিমেটাম দিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বরাবরে স্মারকলিপি দেন বিক্ষুব্ধরা। লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় এক ট্রাক চালককে অপহরণ ও টাকা ছিনতাইয়ের মামলায় 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের সশ্রম কারাদণ্ড এবং দণ্ডবিধির 365 ধারায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুটি সাজাই একসাথে চলবে। দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2 এর বিচারক SM শফিকুল ইসলাম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2019 সালের 21 আগস্ট লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর এলাকায় পাথর নিয়ে আসার পর ভারতীয় ট্রাক চালক লক্ষ্মীনন্দর সিংহের গাড়ি বিকল হলে সাহায্য করার প্রলোভন দেখিয়ে আসামিরা তাকে অপহরণ এবং চাকু দিয়ে জখম করে 8,000 রুপি ছিনিয়ে নেয়। জামালপুরে বেপরোয়া গতির ট্রাক চাপায় শ্রমিক ইউনিয়নের এক নেতা সহ 2 জন নিহত হয়েছেন। সকালে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার দিকপাইত কাঁচা বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান নুনি দিকপাইত বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। তার নাম হাফিজ উদ্দিন।
এদিকে যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় আবু সাইদ নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। গতরাতে যশোর সাতক্ষীরা মহাসড়কের বাগাছড়া বাগুড়ি জোড়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাইদ শার্শা উপজেলা পূর্ব কোটা গ্রামের তাহাজুদ হোসেনের ছেলে। মুন্সিগঞ্জ শহরের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্বশত্রুতার ও মারামারির জেরে বাড়িতে ঢুকে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতের হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাত 11:30টায় সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ ওই এলাকার আয়নাল হকের ছেলে। নিহতের মা ও ছোট বোনের অভিযোগ, রাজু পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও প্রায় 3 মাস আগে রাজনীতি ছেড়ে দেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সাথে তার বিরোধ হয়। রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে রাজুকে হত্যা করা হয় বলে অভিযোগ তাদের। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই জয়পুরহাট শহরের বিভিন্ন অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়ছেন পথচারী, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মাঝে। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। 1975 সালে 20.72 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয় জয়পুরহাট পৌরসভা। পরবর্তীতে 1991 সালে প্রথম শ্রেণী পৌরসভা হিসাবে স্বীকৃতি লাভ করে। পৌরসভা এলাকার বর্তমান বাসিন্দা 2 লাখেরও বেশি। বর্ষাকাল এলেই শহরে মাদ্রাসা রোড, বঙ্গবন্ধু রোড, শান্তিনগর, সরকারি কবরস্থান সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে যানবাহন সহ সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের চলাচলে চরম ব্যাঘাত ঘটে। বাসাবাড়ির পানি, রাস্তার পানি, একটু বৃষ্টি হলে মনে করেন একই পানি হয়ে থাকে। সবচেয়ে বেশি কষ্ট হয় আমাদের অভিভাবক প্লাস ছাত্রছাত্রীদের। এটা রাস্তাটা করার সময় যদি রাস্তাটা 1 ফিট আরো একটু উঁচু করা হতো এবং ড্রেন যদি আর একটু প্রশস্ত করে গভীর করা হতো তাহলে হয়তো পানিটা জমতো না। ড্রেন আছে ততটুকু মধ্যে পানি নিষ্কাশনের হয় না এবং ড্রেন সঠিকভাবে পরিষ্কার থাকলে মনে হয় এটা আর হতো না। পৌরসভার প্রধান নির্বাহী জানান, অপরিকল্পিত ড্রেন নির্মাণ ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে এই সমস্যা হয়। অল্প সময়ে অধিক বৃষ্টিপাতের কারণে কিছুটা জায়গা আমরা পানি জলাবদ্ধতার বিষয়টা দেখতে পাই। একই সাথে আমি জনসাধারণ যারা আছে তাদেরকে অনুরোধ জানাবো যে আমরা আমাদের আশেপাশে ড্রেন বা চারপাশ যে কোনো ময়লা আবর্জনা যেন ড্রেনে বা যথাযথ স্থানে ফেলে না রাখি। দীর্ঘদিন এই দুর্ভোগ লাঘবে পৌর কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা শহরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।